বাংলাদেশ যে কী দ্রুত বদলে যাচ্ছে, বিশেষ করে প্রযুক্তির দুনিয়াতে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই বদলের পেছনে আসল শক্তিটা কি? আজ আমরা ঠিক এটাই দেখব, একটা গ্লোবাল থিওরির চশমা দিয়ে। দেখব কিভাবে বাংলাদেশ একটা নেটওয়ার্ক সমাজে পরিণত হচ্ছে। চলুন শুরু করা যাক। তো প্রশ্নটা হচ্ছে, এই যে ২১ শতকে আমরা আছি, বাংলাদেশকে আসলে চালাচ্ছেটা কি? এই সহজ প্রশ্নটা দিয়েই শুরু করি। আর উত্তরটা কিন্তু আমাদের আশেপাশেই লুকিয়ে আছে, আমাদের চারপাশেরই ডিজিটাল নেটওয়ার্কের ভেতরে। আচ্ছা, এই পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটা মূল ধারণা আগে পরিষ্কার করে নিতে হবে, আর সেটা হলো নেটওয়ার্ক সমাজ বা নেটওয়ার্ক সোসাইটি। তো এই নেটওয়ার্ক সমাজের ধারণাটা প্রথম দেন সমাজবিজ্ঞানী ম্যানুয়েল কাস্টেলস। উনি কি বলছেন? উনি বলছেন নেটওয়ার্ক সমাজ হলো এমন একটা সমাজ যেখানে আমাদের সবকিছু, মানে প্রধান সামাজিক কাঠামোগুলোই তথ্য আর যোগাযোগ প্রযুক্তির নেটওয়ার্কে ঘিরে তৈরি হয়। আরও সহজ করে বললে, এমন একটা জায়গা যেখানে আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, এমনকি আমাদের সংস্কৃতি পর্যন্ত ডিজিটাল নেটওয়ার্কের ওপর পুরোপুরি নির্ভরশীল। আর ঠিক এটার সাথেই কিন্তু আরেকটা দারুণ কনসেপ্ট জুড়ে আছে, যেটাকে বলা হচ্ছে ইনফরমেশনাল ক্যাপিটালিজম। এটা আবার কি? এটা হলো এমন একটা অর্থনৈতিক সিস্টেম যেখানে প্রোডাক্টিভিটি আর কম্পিটিশন দুটোই নির্ভর করে ইনফরমেশন বা তথ্য তৈরি, সেটাকে প্রসেস করা আর কাজে লাগানোর ওপর। সোজা কথায় মূল খেলাটা তথ্যের। যার কাছে তথ্য আছে, শক্তিও কিন্তু তার কাছেই। তো থিওরি তো অনেক হলো, এখন আসল কথায় আসা যাক। এই যে এত বড় একটা গ্লোবাল থিওরি, এখানে বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? কিভাবে বাংলাদেশ এই নেটওয়ার্কের দুনিয়ায় পা রাখল? বাংলাদেশের এই জার্নিটা কিন্তু খুব বেশি পুরনো নয়। এর আনুষ্ঠানিক শুরুটা হয়েছিল ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ স্লোগানটা দিয়ে। আর সেখান থেকে আজ আমরা কথা বলছি স্মার্ট বাংলাদেশ নিয়ে। এটা কিন্তু আসলে একটা ধারাবাহিক বিবর্তনের গল্প, যার মূলে আছে একটাই জিনিস: প্রযুক্তি। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যটা কিন্তু তখন বেশ বড় ছিল, বেশ উচ্চাকাঙ্ক্ষী। কি ছিল সেটা? ২০২১ সালের মধ্যে একটা জ্ঞানভিত্তিক সমাজ আর মধ্যম আয়ের দেশ তৈরি করা। এই একটা লাইনই কিন্তু বুঝিয়ে দেয় যে প্রযুক্তিকে ঠিক কতটা গুরুত্ব দেওয়া হচ্ছিল, একদম উন্নয়নের মূল ভিত্তি হিসেবে দেখা হচ্ছিল। তো এই যে ডিজিটাল ট্রান্সফরমেশন হলো, এর সবচেয়ে পরিষ্কার প্রভাবটা কোথায় পড়েছে জানেন? আমাদের অর্থনীতিতে। চলুন এবার একটু দেখি কিভাবে একটা একেবারে নতুন ডিজিটাল অর্থনীতির জন্ম হলো দেশে। এই যে দেখুন, সাফল্যের একটা জলজন্ত প্রমাণ কিন্তু এই সংখ্যাটা। আমাদের আইসিটি খাত থেকে রপ্তানি আয় এখন কোথায় গিয়ে ঠেকেছে? প্রায় $৫ বিলিয়ন। ভাবা যায়? এটা কিন্তু দেশের অর্থনীতির জন্য একটা বিশাল বড় ব্যাপার, একটা বিরাট শক্তি। আর এই গ্রোথের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? এর ফলে দেশে কিন্তু একেবারে নতুন কিছু অর্থনৈতিক সেক্টর তৈরি হয়ে গেছে। যেমন ধরুন ই-কমার্স, ফিনটেক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, রাইড শেয়ারিং, ডিজিটাল মার্কেটিং। এই প্রত্যেকটা সেক্টর এখনকার তরুণ প্রজন্মের জন্য কিন্তু বিশাল সব সুযোগ তৈরি করছে। আর এর ফলাফলটা দেখুন, আমাদের দেশের তরুণ-তরুণীরা এখন আর ভৌগোলিক সীমানায় আটকে নেই, তারা বিশ্ব অর্থনীতির সাথে কানেক্টেড হচ্ছে। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং আর নতুন নতুন স্টার্টআপ কালচার, এগুলোর মাধ্যমে এখন ঘরে বসেই কিন্তু গ্লোবাল মার্কেটে কাজ করার দরজাটা খুলে গেছে। বেশ, অর্থনীতির কথা তো হলো, কিন্তু এই যে কানেক্টিভিটি, এই যে নেটওয়ার্ক, এটা আমাদের সমাজটাকে কিভাবে বদলে দিয়েছে? চলুন এবার ফোকাসটা সেদিকে নেওয়া যাক। একবার সংখ্যাটা দেখুন, ১৩ কোটিরও বেশি। বাংলাদেশে এখন এত মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, ভাবুন তো একবার। এই বিপুল সংখ্যক মানুষ এখন একটা গ্লোবাল ডিজিটাল নেটওয়ার্কের অংশ। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা আমাদের সামাজিক পরিবর্তনের একটা বিশাল বিশাল নির্দেশক। এখানে ক্যাসেলসের আরেকটা দারুণ কনসেপ্ট কাজে লাগে। তিনি এটাকে বলছেন স্পেস অফ ফ্লোজ, মানে প্রবাহের একটা জায়গা। এর মানে কি? এর মানে হলো আজকের দিনের তথ্য, টাকা পয়সা, এমনকি ক্ষমতা, এগুলো আর কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক জায়গায় আটকে নেই। এগুলো ডিজিটাল নেটওয়ার্কের মধ্য দিয়ে সারা পৃথিবীতে বয়ে বেড়াচ্ছে। বাংলাদেশেও কিন্তু এখন ঠিক এটাই ঘটছে। আর এর সবচেয়ে বড়, সবচেয়ে ইতিবাচক পরিবর্তনটা হয়তো এসেছে একদম গ্রামীণ পর্যায়ে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর কথা ভাবুন। জন্ম নিবন্ধন থেকে শুরু করে জমির রেকর্ড, চাষের জন্য পরামর্শ বা অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করা, এই সব কিছুই এখন গ্রামের মানুষের হাতের মুঠোয়। এর ফলে যেটা হচ্ছে,
শহর আর গ্রামের মধ্যে যে একটা তথ্যের দেয়াল ছিল সেটা কিন্তু ভাঙছে। কিন্তু সবকিছুরই তো একটা ভালো দিকের পাশাপাশি একটা মন্দ দিকও থাকে, তাই না? এই যে এত বড় একটা কানেক্টিভিটি, এর সাথে সাথে কিন্তু কিছু বেশ সিরিয়াস চ্যালেঞ্জও চলে এসেছে। এই চ্যালেঞ্জের সারমর্মটা কিন্তু ক্যাস্টেলসের একটা কথাতেই খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তিনি বলছেন, নেটওয়ার্ক সমাজ মানুষকে যেমন জুড়ে দেয়, ঠিক তেমনই আবার কাউকে কাউকে বাদও দিয়ে দেয়। যারা এই নেটওয়ার্কের ভেতরে ঢুকতে পারে তারা সুযোগ পায়, আর যারা কোনো কারণে বাইরে থেকে যায় তারা কিন্তু আরও পিছিয়ে পড়ে। ব্যাপারটা অনেকটা একটা কয়েনের দুই পিঠের মতো। একদিকে যেমন ডিজিটাল অর্থনীতি, গভর্নেন্সের মতো দারুণ সব সুযোগ তৈরি হচ্ছে, ঠিক তার উল্টো পিঠেই আছে ডিজিটাল বৈষম্য, ডেটা প্রাইভেসি আর সাইবার নিরাপত্তার মতো বড় বড় চ্যালেঞ্জ। আমাদের কিন্তু এই দুটো দিককে একসাথেই মাথায় রাখতে হবে। তাহলে আমাদের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে? ডিজিটাল বাংলাদেশ থেকে আমাদের জার্নিটা এখন কিন্তু স্মার্ট বাংলাদেশের দিকে। চলুন দেখি এর মূল ভিত্তিগুলো কি কি। স্মার্ট বাংলাদেশের আইডিয়াটা দাঁড়িয়ে আছে কয়েকটা ফিউচারিস্টিক প্রযুক্তির ওপর, যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, ব্লকচেন, রোবোটিক্স আর ইন্টারনেট অফ থিংস বা আইওটি। একবার কল্পনা করুন তো, এআই হয়তো আমাদের কৃষিতে বিপ্লব ঘটাচ্ছে, আর আইওটি আমাদের শহরগুলোকে আরও বেশি স্মার্ট, আরও বেশি এফিশিয়েন্ট করে তুলছে। এই প্রযুক্তিগুলোই কিন্তু আগামীর বাংলাদেশকে নতুন একটা রূপ দেবে। তো এর সবকিছুর মূল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো এই অ্যাডভান্সড টেকনোলজি ব্যবহার করে একটা অটোমেটেড আর এফিশিয়েন্ট অর্থনীতি তৈরি করা, যেখানে আমাদের প্রোডাকশন, আমাদের সার্ভিস সবকিছু আরও অনেক বেশি ফাস্ট আর ডাইনামিক হবে। তাহলে দেখুন, ডিজিটাল বাংলাদেশ থেকে শুরু করে স্মার্ট বাংলাদেশ পর্যন্ত আমাদের এই পুরো যাত্রাটা, এটা আসলে ম্যানুয়েল ক্যাস্টেলসের সেই নেটওয়ার্ক সমাজ থিওরিটারই একটা জ্বলজ্জন্ত উদাহরণ, একটা রিয়েল ওয়ার্ল্ড রিফ্লেকশন। আমরা কিন্তু চোখের সামনে দেখছি কিভাবে একটা থিওরি বাস্তবে সত্যি হয়ে উঠছে। তো আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা শুরুতেই বলেছিলাম তথ্যই নতুন যুগের শক্তি। যদি এটাই সত্যি হয়, তাহলে এই শক্তিটা কি আমরা সবার জন্য, একেবারে সবার জন্য নিশ্চিত করতে পারব? এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে আমাদের এই নেটওয়ার্ক সমাজের সত্যিকারের ভবিষ্যৎ।